আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন আগামী 9 তারিখ বেশ কয়েকটা দিন নিয়ে অবশ্য টাল আনা হয়েছিল। প্রথমে ঠিক ছিল গিয়ে রবিবার হবে, তারপরে এগিয়ে আনা হয়েছিল শনিবার, তারপরে ঠিক হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে রবিবার দিন। তবে তার আগে আজকে বিজেপির সংসদীয় কমিটির বৈঠক। জয়ী সাংসদরা দিল্লিতে, একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও দিল্লিতে তলব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আজ একদিকে যেমন বিজেপির সংসদীয় কমিটির বৈঠক রয়েছে, তার পাশাপাশি জেডিইউ এরও সংসদীয় কমিটির বৈঠক রয়েছে। বিজেপির সংসদীয় কমিটির এই বৈঠকে কি মন্ত্রিত্ব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা প্রবল? দেখো, একেবারেই তাই। এবং বিজেপির এই সংসদীয় বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। গতকালই কিন্তু জেপি নাড্ডা, অমিত শাহ এবং সেই সঙ্গে রাজনাথ সিং তারা বৈঠক করেছেন। বৈঠক করে তারা শরিকদের জন্য নতুন কৌশল বের করেছেন। 5 জন সাংসদ পিছু 1 জন করে মন্ত্রী, এই ফর্মুলায় বিরোধীদের দপ্তর বন্টন করা হবে। এবং এই ফর্মুলাতেই জোট সঙ্গী যারা রয়েছেন এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, নীতিশ কুমার হোক বা চন্দ্রবাবু নাইডু হোক, তাদের দপ্তর বন্টন করা হবে। যারা বিভিন্ন দপ্তর, গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করেছেন, যেমনভাবে চন্দ্রবাবু নাইডু 8টি দপ্তর দাবি করেছেন, আবার অন্যদিকে রেল বা জলশক্তি বা সড়ক পরিবহনের মতো গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করেছেন নীতিশ কুমার। মানে সব দিক বিবেচনা করে এই নতুন ফর্মুলা বিজেপি নিয়েছে যে 5 জন সাংসদ পিছু 1 জন করে মন্ত্রী। এবং এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাচ্ছি যে আর ঘন্টা 3 পরেই বিজেপির সংসদীয় কমিটির বৈঠক, যেখানে বাংলার জয়ী সাংসদরাও থাকবেন। নিজেদের মধ্যে আলোচনা কিভাবে বিজেপি এগোবে এবং এই জোট সরকারের সবচেয়ে বড় শরিক হিসাবে বিজেপি কি কি ভূমিকা নেবে। এবং শুধু তাই নয়, বিজেপির কোন কোন সাংসদ কি কি মন্ত্রিত্ব পাচ্ছেন, এই সব নিয়েই এই সংসদীয় কমিটির বৈঠক। এবং এই বৈঠকে একেবারে সিনিয়র লিডাররা প্রত্যেকেই উপস্থিত থাকবেন এবং অন্যদিকে থাকবেন জয়ী সাংসদরা, তাদের সঙ্গে আলোচনা। তো সেই আলোচনার মাধ্যমে কিন্তু আগে বুঝিয়ে দেওয়া যে শরিক দলকে কোন কোন সিট ছাড়তে হচ্ছে এবং বদলে তারা কি কি দপ্তর নিজেদের হাতে রাখতে পারছেন, এই বিষয়টা নিয়েই কিন্তু আজকের এই বৈঠক। আবার অন্যদিকে রয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সহযোগী দল জেডিইউ নীতিশ কুমারের, সেই দলও আজকে 10:30 11টা নাগাদ তারাও বৈঠকে বসছে। এবং তারা যে ভেতরে দাবি করেছে রেল মন্ত্রক চাই বা সড়ক পরিবহন দপ্তর চাই, সেইগুলো নিয়ে তারা কতটা অনড় থাকবেন এবং কতগুলো সাংসদ পাচ্ছেন, তারা মন্ত্রিত্বের জায়গা পাচ্ছেন, কি কি দপ্তর পাচ্ছেন, প্যাকেজ কি পাচ্ছেন, এই সমস্ত কিছু বুঝে নেওয়ার ব্যাপারে আজকে কিন্তু বৈঠক হবে। এবং আজকেও ঘটনাবহুল দিন হবে প্রবীর, যেখানে কিন্তু বিজেপি তার শরিকদের সঙ্গে বারে বারে আলাদা আলাদা করে মিট করবে, বৈঠক করবে এবং সব শেষে দপ্তর বন্টন হবে। এবং 9 তারিখে নরেন্দ্র মোদীর সেই শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই নেওয়া শুরু হয়েছে, যাতে কোনোভাবেই তাল না কাটে, কোনোভাবেই ছন্দে কোনো পতন না হয়। তাই সে কারণেই কিন্তু নাড্ডা, শাহ এবং রাজনাথ সিং বৈঠক করে নতুন কৌশল বের করেছে যে 5 জন সাংসদ পিছু 1 জন করে মন্ত্রী। এবং এই ফর্মুলাতেই কিন্তু দপ্তর বন্টন চলবে। চন্দ্রবাবু নাইডুই বলো, নীতিশ কুমারই বলো বা একনাথ সিন্ডের দল বলো, তাদেরকে কিন্তু এই ফর্মুলাতেই দপ্তর বন্টন করবে বলে ইতিমধ্যেই বিজেপি মনোনীত করেছে। 5:1 যদি এই ফর্মুলাই হয় সুচারু, সেক্ষেত্রে টিডিপি পেতে পারে 3টি মন্ত্রী এবং জেডিইউ পেতে পারে 2 জন মন্ত্রী। অবশ্য কিছুটা অপশন থাকতে পারে, সেক্ষেত্রে 1 জন হয়তো প্রতিমন্ত্রী হতে পারে। ওদিকে আবার স্পিকারের পদও দাবি করে বসা আছে, সেক্ষেত্রে কি কোনো 1 জন মন্ত্রিত্ব বাদ দিয়ে স্পিকারকে করা হবে, এই রকম কিছু রয়েছে কি? দেখো, স্পিকারের হোল্ড নিজেদের হাত থেকে চলে যাওয়া মানে কোনো অনাস্থা প্রস্তাবের মতো পরিস্থিতি তৈরি হলে হাতের বাইরে থাকবে সবকিছু বিজেপির কাছে। ফলে এখনই স্পিকার পদের বিষয়টা নিয়ে তারা সুনিশ্চিত নয়। এবং চন্দ্রবাবু নাইডুর যে দাবি, তাতে যে হঠাৎ করে বিজেপি রাজি হয়ে যাবে এমনটা নয়। ফলে স্পিকারের মতো একটা গুরুত্বপূর্ণ পদ, সেটা বিজেপি নিজের কাছ থেকেই রাখতে চায়, যাতে একেবারে নিজের কাছে রাখা যায়। ফলে এই স্পিকার পদ কিন্তু ছাড়ার ব্যাপারে খুব একটা আগ্রহী নয় বিজেপি। অন্যদিকে গুরুত্বপূর্ণ দপ্তরের বিষয়ে যে ফর্মুলা আমি বললাম, সেই ফর্মুলাতেই কিন্তু চন্দ্রবাবু নাইডুর দলকে মন্ত্রিত্ব দেওয়া হবে। কিন্তু স্পিকারের বিষয়টা নিয়ে বিজেপি কিন্তু এখন খুব বেশি আগ্রহী নয়, কারণ তাহলে নরেন্দ্র মোদীর হোল্ড পুরোটাই হাতের বাইরে চলে যাবে।
কারণ অনাস্থা প্রস্তাবের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তখন কিন্তু অনেকটা ফ্যাসাদে পড়ে যেতে পারে বিজেপি। সেই কারণে তারা যে সিদ্ধান্ত নিয়েছে যে স্পিকার পদটা নাও ছাড়া হতে পারে টিডিপিকে। এবং অন্যদিকে তুমি যদি দেখো, যেমন ভাবে নীতিশ কুমার চেয়েছেন রেল আবার সড়ক পরিবহন, ফলে একদিকে দুটো গুরুত্বপূর্ণ দপ্তর এইভাবে ছেড়ে দেওয়া যাবে না। সড়ক পরিবহন নীতিন গডকরি দেখছেন, ফলে হয়তো বিজেপি নীতিশ কুমারকে এই অফার করবে, হয় রেল নিন নয় সড়ক পরিবহন নিন, দুটি দপ্তর একসঙ্গে ছাড়া যাবে না বলেই আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছচ্ছে। ফলে সব মিলিয়ে আজকে কিন্তু আবার বলছি ঘটনাবহুল দিন হবে। প্রত্যেকটা শরিক দলের সঙ্গে আলাদা আলাদা করে বিজেপি মিট করবে। তবে সবার আগে আজকে এই সংসদীয় কমিটির বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের মধ্যে মন্ত্রিসভার তালিকা গুছিয়ে নেওয়া, বাংলা থেকে কেউ মন্ত্রিত্ব পাচ্ছেন কিনা, উত্তরপ্রদেশ থেকে কেউ মন্ত্রিত্ব পাচ্ছেন কিনা, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের আলোচনা রয়েছে বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর সঙ্গে এবং তার থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আমাদেরকে আরো একবার জানিয়ে রাখে আজকে বৈঠক, বিজেপির সংসদীয় কমিটির বৈঠক, তার পাশাপাশি জেডিইউ এরও বৈঠক রয়েছে। জেডিইউ এর সংসদীয় কমিটির, এদিকে বিজেপির সংসদীয় কমিটির এই বৈঠকে দপ্তর বন্টন নিয়ে আলোচনা হতে পারে, কারণ ইতিমধ্যেই দুই প্রধান শরিক টিডিপি এবং জেডিইউ তারা বেশ কিছু পূর্ণমন্ত্রীর দাবি করেছেন এবং প্রতিমন্ত্রীর দাবি করেছেন, একই সঙ্গে স্পিকার পদেরও দাবি জানিয়েছেন তারা। এক্ষেত্রে কাকে কোন দপ্তর দেওয়া হয় এবং স্পিকার পদ আদৌ নিজেদের হাত থেকে ছেড়ে দেওয়া হয় কিনা এ বিষয়ে অবশ্যই নজর থাকবে। এদিকে বিজেপি যে নয়া কৌশল নিয়েছে এই নাইডু নীতিশ কুমারদের দাবি দেওয়ার সমাল দিতে, সেখানে 5:1 ফর্মুলা, অর্থাৎ 5 জন সাংসদ পিছু একজন পূর্ণমন্ত্রী, এমনটাই জানানো হয়েছে। সূত্রে খবর এমনটাই কিন্তু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে একই সঙ্গে আজকে জেডিইউ এরও সংসদীয় কমিটির বৈঠক রয়েছে, সেখানেও নীতিশ কুমার পরবর্তী রণকৌশল দিয়ে আলোচনা করবেন। ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাদের নিজেদের রাজ্যের জন্য অর্থাৎ এবং বিহারের জন্য আলাদা করে প্যাকেজ দাবি করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতা, আজকে বিজেপির সংসদীয় কমিটির যেমন বৈঠক রয়েছে, পাশাপাশি জেডিইউ এরও সংসদীয় কমিটির বৈঠক রয়েছে। ইতিমধ্যেই এই বিরোধী যারা শরিক দল চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার, জিতন রাম মাঝি, এদের যা দাবি দাওয়া নিয়ে জেরবার বিজেপি সামাল দিতে নয়া কৌশল নিয়েছে 5:1 ফর্মুলা, অর্থাৎ 5 জন সাংসদ পিছু একজন মন্ত্রী। কতটা এটা ফলপ্রসূ হতে পারে বলে মনে হয় সুজিতা? তো পরের ব্যাপার, কিন্তু সরকার করতে যথেষ্ট হিমশিম খাবে, কারণ পূর্ণ ঐক্যমত্যে পৌঁছানো একটা বড় বেশ কঠিন। তার কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহ, এই পুরো মিটিং গুলো এবং রাজনাথ সিং, এই তিনজনে মিলে এবং অবশ্যই জিপি নাড্ডা, এই চারজন অনেকটাই আর কি সে ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজটা করছেন, যেখানে যার যার মন্ত্র অক্ষত রাখা। এবং স্বাভাবিকভাবে একটা বিরাট প্রশ্ন ভেসে আসছে, নাগপুর লবি অর্থাৎ আরএসএস কি করবে। নির্বাচনের প্রাককালে যখন নির্বাচন হয়েছিল, শিবরাজ সিং চৌহান, যিনি মুখ্যমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর মতোই, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর মতোই তিনি একজন সফল মুখ্যমন্ত্রী এবং বিপুল ভোটে জিতে এসেছেন। প্রায় 7 লক্ষের কাছাকাছি ভোটে তিনিও জয়লাভ করেছেন। এবং তখনই একটা কথা হয়েছিল যে তাকে যেহেতু মুখ্যমন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে এবং মধ্যপ্রদেশে ক্লিন সুইপ, গুজরাটের থেকেও ক্লিন সুইপ,
তাহলে তার দাবিটাকে নিয়ে এবার আরএসএস কিন্তু তৎপর হয়েছে এবং তার সাথে নীতিন গাডকারি, কারণ নীতিন গাডকারির একটাই মন্ত্রক ছিল এবং সেই মন্ত্রকে বাজেট অ্যালোকেশনের মাধ্যমে অবিজেপি রাজ্যগুলোর সাথে একটা যথেষ্ট ভালো সম্পর্কে ছিল। এরকম যদি পরিস্থিতি থাকে, মানে এত যদি এই নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু এরকম পরিস্থিতি থাকে, যদি এরকম ভাবে যদি মন্ত্রকের অদল বদল করে দেওয়া যায়, অর্থাৎ শিবরাজ সিং চৌহান বা নীতিন গাডকারিকে সামনে নিয়ে এলে এন্টায়ার বিরোধী পক্ষের কিন্তু তাদের নিয়ে খুব একটা যে আপত্তি আছে তা নয়। মূল আপত্তিটা অনেকটাই হচ্ছে, দেখো স্পেসিফিক্যালি যদি গতকালও দেখো, সেখানে রাহুল গান্ধী যে প্রেস কনফারেন্স করেছে সেখানে কিন্তু তার বিরুদ্ধে নাম মানে শেয়ার বাজার ক্ষেত্রে এই যে 30 লক্ষ কোটি টাকার কথা বলা হচ্ছে, যে যেখানে নরেন্দ্র মোদী বলেছিলেন নিবেশ করুন, কোনো হবে না, 4 তারিখ ভূচাল আয়গা, অর্থাৎ ভূমিকম্প হবে, মানে এতভাবে বিজেপি ফিরে আসবে। অনেকে নিবেশ করেছেন, লস করেছেন। এটাকে জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করে তদন্ত করতে বলছেন হচ্ছে রাহুল গান্ধী। অর্থাৎ শুরু থেকেই চাপের রাজনীতি, শুরু থেকেই যে এক ছাড়া হবে না। এমতো পরিস্থিতিতে পার্লামেন্টারি ভোটে শিবরাজ সিং চৌহান, নীতিন গাডকারির নাম কে সামনের দিকে আরো একদম সোজা কথা, অর্থাৎ নরেন্দ্র মোদী অমিত শাহ জুটির বিকল্প জুটি হিসাবে নিয়ে জোর চর্চা চলছে এবং এটা মানে জবরদস্ত চর্চা এখন শুরু হয়েছে। ফলে এর একটা বিরাট সম্ভাবনা আছে এখন। তার কারণ হচ্ছে এখনো তো পিছু হটার, অর্থাৎ ফর্মুলা যা দেওয়া হয়েছে সেরকম তো ইঙ্গিত নেই। চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার হচ্ছে এই চাপের রাজনীতি এবং তাদের দাবি শর্ত না পূরণ হলে তারা তাদের অবস্থান বদলে নিতে মানে এক বিন্দু সময় নষ্ট করবেন, কেন তারা রাজনীতিটাই করেন হচ্ছে তার আঞ্চলিক স্বার্থ বা তার জাতিগত স্বার্থের প্রশ্নে। এটাই তো তাদের রাজনীতি। সেই রাজনীতিটা তো এরকম নয় যে লুকিয়ে করেন, ঘোষিত রাজনীতি ঘোষিত ভাবে করেন, লুকিয়ে করার এখানে কোনো ব্যাপার নেই। এবং চন্দ্রবাবু নাইডু দীর্ঘদিন পর হচ্ছে আবারও তিনি রাজনীতিতে এতটাই সক্রিয় হয়েছেন, অতীতে অকংগ্রেসী মুখ্যমন্ত্রীদের বৈঠকের প্রশ্নে বলো বা হচ্ছে বিজেপি কংগ্রেস বিরোধী শিবির গঠনের নাইডুর যে ভূমিকা থাকে, এক্ষেত্রেও দেখা যাচ্ছে। তো দেখা যাক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং, আজকে অনেকটা ছবি পরিষ্কার হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে।